কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৈকল্পিক পত্রিকার নিবেদন শ্রী শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে। এই শ্রুতিগ্রন্থটি পাঠ করেছেন বৈকল্পিক পত্রিকার যুগ্ম সম্পাদক দেবাঞ্জনা দাস। শুরু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা কেউ ভোলে না কেউ ভোলে, আজ তৃতীয় পর্ব। পৃষ্ঠা 61, 5। নজরুল ভালো করে কথা বলছে না, বুঝলাম তার লেগেছে খুব। পঞ্চুর কাছ থেকে বন্দুকটা আমি চেয়ে আনতে পারতাম, কিন্তু নজরুল আমাকে কিছুতেই যেতে দিলে না। বন্দুক চালানোর একটা নেশা আছে। নেশাটা ঠিক পাখি মারার নেশা নয়, গুলিটা ঠিক জায়গায় লাগাতে পারার নেশা। নজরুল যদি কাঁচা পেঁপের গায়ে গুলি ঠিক লাগাতে না পারত, তাহলে তার লাট বেলাট মারার নেশা ছুটে যেত দুদিনই। পরের দিন হাতটা নিষ্পিস করছিল আমারও। ভাবলাম যাই একবার পঞ্চুর কাছে, গিয়ে বলি, খুব অন্যায় হয়েছে তোমার, বন্দুকটা দাও। কিন্তু কি যে হলো সেদিন, পঞ্চুর বাড়ির দৌড় পর্যন্ত গিয়েও ঘরে ঢুকলাম না, সোজা চলে গেলাম নজরুলদের বোর্ডিংয়ে। গিয়ে দেখি নিজের খাটের উপর উপুর হয়ে শুয়ে শুয়ে নজরুল কি যেন লিখছে। পৃষ্ঠা 62। নজরুলকে জিজ্ঞাসা করলাম, স্কুল যাওনি? কই আর গেলাম বলে তার লেখাটি আমার হাতের কাছে ফেলে দিয়ে বললে, নাও পড়ো, তোমার অন্ন মেরে দিলাম, কবিতা লিখলাম। দেখলাম সেদিনের সেই চড়ুই পাখিটিকে নিয়ে লেখা হয়েছে। লিখেছে, মস্ত বড় দালান বাড়ির উই লাগা ওই কড়ির ফাঁকে ছোট একটি চড়াই ছানা কেঁদে কেঁদে ডাকছে মাকে। চুচা রবের আকুল কাঁদন যাচ্ছিল নে বসন বায়ে, মায়ের পরাণ ভাবলে বুঝি দুষ্টু ছেলে নিচ্ছে ছায়ে। ছা মানে বাচ্চা, আমাদের ও অঞ্চলে পশু পাখির বাচ্চাকে বলে ছা। অমনি কাছের মাঠটি হতে ছুটল মাতা ফড়িং মুখে, স্নেহের আকুল আশিস জোয়ার উঠলে উঠে মার সে বুকে। আধ ফুরফুরে ছাটি নিড়ে দেখছে মাতার আসছে উড়ে, ভাবলে আমিই যাই না ছুটে বসে গে মার বক্ষ জুড়ে। হৃদয় আবেগ রুধতে নেড়ে নেড়ে না পেরে আঞ্চলে উঠতে গেল অবোধ পাখি, ঝুপ করে সে গেল পড়ে ঝরল মায়ের করুণ আঁখি। হায় রে মায়ের স্নেহের হিয়া বিষম ব্যথায় উঠল কেঁপে, রাখলে নাকো প্রাণের মায়া বসলো ডানায় ছাটি ঝেঁপে। ধরতে ছুটে ছানাটিরে ক্লাসের যত দুষ্টু ছেলে, ছুটছে পাখি প্রাণের ভয়ে ছোট দুটি ডানা তুলে। বুঝতে নারী কি সে ভাষায় জানায় মাতার হিয়ার বেদন, বুঝে না কেউ স্কুলের ছেলে মায়ের সেজে বুক ভরা ধন। পুড়ছে কেহ ছাতার ভিতর, পকেটে কেউ পুড়ছে হেসে, একটি ছেলে দেখছে আঁসু, চোখ দুটি তার যাচ্ছে ভেসে। পৃষ্ঠা 63। মা মরেছে বহুদিন তার, ভুলে গেছে মায়ের সোহাগ, তবু গো তার মরম ছিঁড়ে উঠল বেজে করুণ বেহাগ। মই এনে সে ছানাটিরে দিল তাহার বাসায় তুলে, ছানার দুটি সজল আঁখি করলে আশিস পরাণ খুলে। অবাক নয়ন মাটি তার রইল চেয়ে পাঁচুর পানে, হৃদয়ে ভরা কৃতজ্ঞতা দিল দেখা আঁখির কোণে। পাখির মায়ের নীরব আশিস যে ধারাটির দিল ঢেলে, দিতে কি তার পারে কণা বিশ্বমাতার বিশ্ব মিলে। আজ থেকে প্রায় 42 বছর আগে লেখা এই কবিতাটি আমি সযত্নে রেখে দিয়েছিলাম। এমনই আরও কিছু বাল্যের স্মৃতিচিহ্ন ছিল আমার কাছে, কিছু তার আছে, কিছু হারিয়েছে। এখন শুধু মনে মনে ভাবি, অনেক মূল্যবান বস্তুই তো হারিয়েছি, কোনো কিছু সঞ্চয় করে রাখা ধর্মই নয় আমার। তবু এমন কি মূল্য আমি এর মধ্যে দেখেছিলাম, যার জন্য যখের ধনের মতো কয়েক টুকরো কাগজ আমি আগলে রেখেছি। ফুটনোট এটা।
এমনি কবিতা লিখেও সে যদি বন্দুকের কথা ভুলে থাকে তো থাক, আমি ক্রমাগত তাকে কবিতা লেখার তাড়া দিতে লাগলাম। 3 দিন পরে দেখলাম আবার একটা লিখেছে। কবিতাটির নাম দিয়েছে রানীর গড়। কবিতাটি চমৎকার, আমার কাছে আছে এখনো, কোথাও ছাপা হয়নি। তারপরে লিখেছিল রাজার গড়, সেটিও অপ্রকাশিত, আছে আমার কাছে। নজরুল যখন এমনি করে একটির পর একটি কবিতা লিখে চলেছে, তখন একদিন একটা ঘটনা ঘটল। ছিনু তখনও রয়েছে তাদের বোর্ডিংয়ে। যে ছিনুর কথা লিখেছি প্রথম পরিচ্ছেদে, সেই ছিনু মিয়া। পৃষ্ঠা 64। আমি গেছি তাদের বোর্ডিংয়ে। দেখলাম নজরুল তার খাটের ওপর উপুর হয়ে শুয়ে বুকের নিচে একটা বালিশ নিয়ে এক মনে কি লিখে চলেছে। খোলা জানলার দিকে মুখ ফিরিয়ে লিখছিল, আমাকে দেখতে পায়নি। হাতের ইশারায় ছিনু আমাকে ডাকলে। কথা না বলেই বাইরে বেরিয়ে এলাম। নজরুল বুঝতেই পারলে না যে আমি এসেছি। রান্নাঘরের দাওয়ায় বসে ছিনু চা তৈরি করছিল, আমাকে সেইখানে নিয়ে গিয়ে বসালে। তালপাতার চাটাইয়ের উপর চেপে বসলাম। এক পেয়ালা চা আমার হাতের কাছে নামিয়ে দিয়ে বললে, খাও মিয়া সাহেব, গরম চা খেয়ে আগে ঠান্ডা হও, তারপর বলছি তোমাকে কেন ডাকলাম। বললাম, তুমি না বললেও আমি বুঝতে পেরেছি। কই বলো দেখি, কি বুঝতে পেরেছ? বললাম, আমি বসে থাকলে ওর লেখা হবে না, তাই তুমি আমাকে ওখান থেকে সরিয়ে আনলে। ছিনু বললে, না, তুমি বুঝতে পারোনি মিয়া সাহেব। কাল থেকে দুখু মিয়ার সঙ্গে আমার কথা বন্ধ হয়ে গেছে। সর্বনাশ, এও কি আমাকে বিশ্বাস করতে হবে? যে ছিনু নজরুলকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, সেই নজরুলের সঙ্গে হলো তার ঝগড়া। হেসে বললাম, এ তোমাদের প্রেমের ঝগড়া ছিনু, এক্ষুনি দেখবো ভাব হয়ে গেছে। ছিনু বোধ করেই রাগ করলে আমার কথাটা শুনে। বললে, তুমি তো তা বলবেই, তুমিই হচ্ছ যত নষ্টের গোড়া, তুমি তো এইটি করলে। কথাটা তখন বুঝতে পারিনি। কি করলাম? করলে না? ছিনুর রাগ আমি কখনো দেখিনি। ডাঁট ভাঙা একটা কাপে ফুঁ দিয়ে। পৃষ্ঠা 65। চা খাচ্ছিল ছিনু। কাপটা ঠক করে নামিয়ে দিয়ে সে যেন লাফিয়ে উঠল। বললে, এই বিদ্যে ওকে কে শেখালে? এই যে আজ 4 দিন ধরে দিন রাত মুখ গুঁজে পড়ে আছে, নাওয়া নাই খাওয়া নাই, এসব কি বলতে পারো? বেলা 2টোর সময় হুকুম হলো, ছিনু চা দে, তাই দিলাম। গরম চা জুড়িয়ে জল হয়ে গেল, মুখে দিলে না। বলতে গেলাম তো বললে, আবার গরম করে দে, দিলাম গরম করে, ব্যাস, তাও খেলে না। না খেলি তো না খেলি। বললাম, চাটা তো আবার ঠান্ডা হয়ে গেল। বাবু মেজাজ দেখিয়ে বললে, যাকগে, তোর কি? আমার কি? আমার বয়ে গেল। এই চায়ের পাট দিলাম তুলে, এবার কি খাবি খা। বলেই সে ঘটির জলটা উনুনে ঢালতে যাচ্ছিল। ঘটিটা কেড়ে নিলুম তার হাত থেকে। বললে, আসল কথাটাই তো বলিনি এখনো। শোনো, 5 পয়সার কেরোসিন তেল কিনি, 2 দিন 3 দিন চলে। কাল বিকেলে তেল কিনে লণ্ঠন ভর্তি করে দিয়েছি, আর আজ সকালে দেখি কিনা লণ্ঠন একেবারে শুকনো ঠনঠন করছে। বুঝতেই পারছো, বাবু কাল সারা রাত ধরে পদ্য লিখেছে। অপরাধের মধ্যে লণ্ঠনটা দেখিয়ে বলতে গেলাম, বলি, স্কুলের পড়া তো কোনোদিন এমন করে পড়তে দেখিনি। এক রাতেই 1 লণ্ঠন তেল খতম। তা সে করলে কি জানো? তেড়ে আমাকে মারতে এলো। লণ্ঠনটা দিলে আমার গায়ে ছুঁড়ে, কাঁচটা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেল। বিশ্বাস হলো না? বললাম, সেরকম রাগ তো আমি ওর কোনোদিন দেখিনি ছিনু। তুমি তেলের কথা বললে, আর নজরুল ছুঁড়ে দিল লণ্ঠনটা। ছিনুর মুখখানা এবার অন্যরকম হয়ে গেল। বললে, এই দেখো, তুমি আমাকে জেরা করতে আরম্ভ করলে। আমি কি মিছে কথা বলছি? বললাম, না না, তা আমি বলিনি। আমি বলছি, তুমি নিশ্চয়ই ওকে বিরক্ত করেছিলে। পৃষ্ঠা 66। ছিনু এবার হেসে ফেললে। ঠিক করে হেসে বললে, তা করেছিলাম, চুল ধরে 2 বার টেনে দিয়েছিলাম, আর ওই যাতে লিখছে ওই খাতাটা কেড়ে নিয়ে পালিয়ে এসেছিলাম। বললাম, তাহলে বেশ করেছে। ছিনু বললে, বেশ করেছে? লণ্ঠনের কাঁচটা ভেঙে দিয়েছে, বেশ করেছে? আমি কিন্তু কাঁচ আর আনাচ্ছি না। থাক ও অন্ধকারে, লিখুক কেমন করে লিখবে। বললাম, না, তুমি কাঁচ আর কেরোসিন তেল নিয়ে এসো, যাও। পারবো না, বলে ছিনু মুখ ফিরিয়ে বসল। ছিনুর কথা ফুরিয়েছে ভেবে উঠে আসছিলাম সেখান থেকে।
ছিনু আসতে দিলে না, বললে, যেও না মিয়া সাহেব, শোনো। আবার কি শুনবো? আসছি, দাঁড়াও। লণ্ঠনটা হাতে নিয়ে গজগজ করতে করতে ছিনু বেরিয়ে এলো ঘর থেকে। বললে, তুমি বললে তাই যাচ্ছি, নইলে যেতাম না কিছুতেই। এসো আমার সঙ্গে। আমি আর নাই বা গেলাম। ছিনু কিন্তু ছাড়লে না আমাকে। বললে, কেন মিছে লেখাটা বন্ধ করে দেবে? লিখছে লিখুক না, এসো। সারাটা রাস্তা ছিনু বকবক করতে করতে গেল। মাসের শেষ, পয়সাগুলি সব শেষ করেছে, হাতে একটি পয়সা নেই। এইবার ওর স্কুলের বইগুলি আমি একটি একটি করে বেচে দেব। বললাম, কেন, বই বেচবে কেন? ছিনু বললে, কি হবে বইগুলো? স্কুলের বই তো ছোঁয় না। বললাম, ছোঁবে ছোঁবে, রাগ করছো কেন? পৃষ্ঠা 67। রাগ করবো না? ছিনু বললে, দেখো মিয়া সাহেব, দুখু মিয়ার ঘরে ভাত নাই, গরিবের ছেলে, ওর বাড়িতে যে কি কষ্ট তা আমি জানি। কোনো রকমে লেখাপড়া একটু যদি শিখতে পারে তো কয়লা খাদে যেমন করে একটা চাকরি বাকরি জুটবে। ওর কি এইরকম করা সাজে? কই, তুমিই বলো না। কি আর বলবো, চুপ করেই রইলাম। ছিনু বলে যেতে লাগলো, এমনি করে যদি স্কুল কামাই করে রাজবাড়ির টাকাটি বন্ধ হতে আর কতক্ষণ? হেডমাস্টার ঘ্যাঁচ করে নামটি দেবে কেটে, ব্যাস, যে দুখু মিয়া কে সেই দুখু মিয়া। বাড়ি গিয়ে গরু চড়াও আর নাঙল ধরো। ও কিন্তু তাও পারবে না, এই আমি বলে দিলাম তোমাকে, তুমি দেখে নিও। এই বলে সেখানিক থামলো। সামনেই একটা দোকান। লণ্ঠনটা দোকানির হাতে দিয়ে বললে, ভালো দেখে একটি কাচ দাও তো ভাই, বেশ পুরু দেখে, চট করে যাতে না ভাঙে। বলেই সে পয়সা বের করতে করতে বললে, তোমার কি, তুমি বড় লোকের নাতি, তুমি এসব দুঃখর কথা বুঝবে না। কাচটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে কাচের দাম দিয়ে ছিনু চলল তেল আনতে। পথ চলতে চলতে আবার বললে, তুমি যদি একটি কাজ করো তো দুদিনেই আমি ওকে জব্দ করে দিতে পারি। জিজ্ঞাসা করলাম, কি কাজ? বলতে বোধ হয় সে ইতস্তত করছিল। বললে, বলবো? হ্যাঁ বলো। ছিনু বললে, তুমি যদি দিন কতক আশা বন্ধ করো তো ওর পদ্য লেখা আমি বন্ধ করে দিই। বুঝলাম আমাকেই সব কিছুর জন্য দায়ী করছে ছিনু। পৃষ্ঠা 68। স্কলারশিপ পাবার মতো ছেলে নজরুল প্রতি বৎসর ফার্স্ট হয়ে প্রমোশন পায়, আর এই লেখার নেশায় মেতে যদি স্কুল যাওয়া বন্ধ করে তো আর কেউ কিছু না বলুক, ছিনু আমাকে বলতে ছাড়বে না। বললাম, বেশ, যাব না। নজরুলের মঙ্গল কামনায় বলিনি, তার কবিতা লেখা বন্ধ হোক ভেবেও নয়। আজও আমার বেশ মনে আছে, বলেছিলাম ছিনুর উপর রাগ করে। লণ্ঠনে তেল নিয়ে বোর্ডিংয়ে ফেরার পথে ছিনুর সঙ্গে খানিকটা গিয়ে হঠাৎ এক সময় দাঁড়িয়ে পড়লাম। ছিনু বললে, দাঁড়ালে কেন, এসো। বললাম, থাক, আর যাব না, তুমি যাও। ছিনু বোধ হয় খুশিই হলো। পাশেই খোঁয়ার, ইটের প্রাচীর দিয়ে ঘেরা খানিকটা জায়গা। যেসব গরু ছাগল অন্যের খেতে বাগানে ঢুকে গাছপালা খেয়ে নেয় তাদের ধরে এনে এই খোঁয়ারে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর গরু ছাগলের মালিক পয়সা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। সরকারি খোঁয়ার, বছরের শেষে নিলাম ডাকের মতো ডাক হয়। সেই ডাকের টাকা জমা দিয়ে 1 বছরের জন্য যে লোক এই খোঁয়ারের ইজারা নেয় তাকেও বসে থাকতে দেখি রাস্তার ধারে ছোট একটি ঘরে। নজরুলের বোর্ডিংয়ে যাওয়া আসার পথে খোঁয়ার মুন্সির ছোট ঘরখানি রোজই আমার নজরে পড়ে, কিন্তু সেদিকে বড় একটা তাকাই না, তাকাবার প্রয়োজন হয় না। ছিনু চলে যাবার পর সেদিন দাঁড়িয়েছিলাম খোঁয়ার মুন্সির এই ঘরটার কাছেই। মনের অবস্থা খুব খারাপ। যে ছিনু কথায় কথায় হাসায় সেই ছিনুই আজ আমাকে কাঁদিয়ে দিয়েছে। কি করব, কোথায় যাব ভাবছি, এমন সময় দেখি কান কাটা জগা হেট হেট করতে করতে দুটো গরু তাড়াতে তাড়াতে সেই দিকেই আসছে। পৃষ্ঠা 69। রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম, গরু দুটোকে আসতে দেখে একটু সরে গেলাম। আমার দিকে নজর পড়ল জগার। জগা কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে গেল। অপ্রস্তুত হবার কারণটা বুঝলাম, সেও যে তা বোঝেনি তাও নয়। গরু দুটো সে খোঁয়ারে দেবার জন্যই নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলাম, গরু দুটো কার কি খেয়েছে রে জগা? আমার কথার জবাবই সে দিল না।
অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিয়ে চেঁচাতে লাগলো, খোঁয়ার মুন্সি। পাতলা ছিপছিপে একজন মুসলমান ছোকরা বেরিয়ে এলো রাস্তার ধারের সেই ছোট্ট ঘর থেকে। এসেই সে তাড়াতাড়ি তালা দেওয়া ফটক খুলে গরু দুটোকে আগে ঢুকিয়ে দিল প্রাচীর ঘেরা সেই জায়গাটায়। তারপর আবার সে তার ঘরে গিয়ে ঢুকলো। কান কাটা জগা গেল তার পিছু পিছু। ঘরের ভেতরটা সেখান থেকে দেখা যাচ্ছিল না। এক পা এগিয়ে যেতেই দেখলাম খোঁয়ার মুন্সি কাগজের উপর কি যেন লিখলে। তারপর কাঠের একটি হাত বাক্স থেকে পয়সা বের করে জগার হাতে দিলে। পয়সা নিয়ে জগা আমার সামনে এসে দাঁড়ালো। বললে, স্লা, 2 ঘন্টা পয়সা দিলে মাইরি। ঝগড়া করে মা সারাদিন কিছু খায়নি, দিগে যায়। বলেই সে ছুটে পালালো। মা মানে ছুতোর বউ, থাকে আমাদের বাড়ির পাশেই। ছুতোরদের মেয়ে যে এত সুন্দর হতে পারে জগার মাকে দেখবার আগে সে ধারণা আমার ছিল না। কান কাটা জগার বয়স যদি হয় 15-16, তো জগার মার বয়স বোধ করি 30-32। ছোটোখাটো মেটে মেয়েটি, গায়ের রং খুব ফর্সা। গ্রাম থেকে শহরে এসেছিল স্বামীর সঙ্গে। জগা তখন তার কোলে। পাড়ার মেয়েরা দেখতে আসতো, বলতো, আহা, যেমন মা তার তেমনি ছেলে। পৃষ্ঠা 70। ছেলের কাটা কানটি সে সবসময় ঢেকে রাখবার চেষ্টা করত, কিন্তু দেখতে যারা এসেছে তাদের চোখ এড়ানো বড় শক্ত। বলতো, ছেলের কানে কি হয়েছিল ছুতোর বউ? জগার মা সত্যি কথাই বলতো। বলতো, গ্রামে আমার শ্বশুরবাড়ি ছিল একটা জঙ্গলের ধারে, মাটির ঘর, ভাঙা দেয়াল, অবস্থা তো ভালো ছিল না। একদিন ঘুম ভাঙতেই দেখি ছেলে নেই। খোঁজ খোঁজ, ছেলে কোথায় গেল? জগার বাবা বেরুলো কুড়ুল কাঁধে নিয়ে। ফিরে এলো বেলা তখন দুপুর। ছেলেটাকে পাওয়া গেছে জঙ্গলের ধারে, শেয়ালে টেনে নিয়ে গিয়েছিল। কানটা কাটা, সারা গায়ে মুখে কাঁচা রক্ত। যাক, মরেনি ছেলেটা। অনেক কষ্টে তাকে বাঁচিয়ে তুললাম। তারপরই আমরা গ্রামের বাড়ি ঘরদোর ছেড়ে চলে এলাম এই শহরে। কাঠের কাজ বেশ ভালোই করতো জগার বাবা। দিন তাদের বেশ ভালোই চলতো। ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে উঠল, কিন্তু হলে কি হবে, লেখাপড়া শিখলে না। ছুতোর বউ বলতো, ভালো কাজ হচ্ছে না, কিন্তু ছেলেকে এত আদর দিও না, ওকে লেখাপড়া শেখাও। জগার বাবা বলতো, একটা মাত্র ছেলে, ওকে আমি বড় মিস্ত্রি করে তুলব, তুমি দেখে নিও, খুব ভালো কাঠের কাজ শিখিয়ে দিয়ে যাব। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তা হয় না। জগা যখন 10 বছরের ছেলে, তখন একদিন সব শেষ হয়ে গেল। জগার বাবা গেল মরে। অকল পাথারে পড়ে গেল ছুতোর বউ। পড়ল, কিন্তু ডুবল না। 10 বছরের অকর্মণ্য ছেলেকে জড়িয়ে ধরে ভেসে চলল তার দিক চিহ্নহীন সংসার সাগরে। সেই 10 বছরের ছেলে আজ 16 বছরের জোয়ান। সকাল থেকে টোটো করে ঘুরে ঘুরে বেলা 12টার সময় বাড়ি এসে বলে, মা খেতে দাও। পৃষ্ঠা 71। মা আর কতদিন মুখ বুজে চুপ করে থাকে? ভাতের থালা মুখের কাছে নামিয়ে দিয়ে বলে, এই শেষ, কাল থেকে আর দেব না। কিন্তু কালও সে তাকে না দিয়ে পারে না। এমনি করে দিনের পর দিন পরের বাড়ি দাসীবৃত্তি করে মুড়ি বেচে ছুতোর বউ তার জোয়ান ছেলের পেট ভরায় আর প্রাণপণে গালাগাল দেয়। সেই গালাগালি আমরা রোজই শুনি। আজও বোধ হয় তেমনই গালাগালি দিয়ে ছেলের ওপর অভিমান করে সে না খেয়ে পড়ে আছে। ছেলে তাই গরু খোঁয়ারে দিয়ে 2 আনা পয়সা রোজগার করে মায়ের রাগ ভাঙাতে গেল। গরু দুটো কোনো অপরাধ করেনি, আমি নিজে দেখেছি। পথের ধারে ঘাস খাচ্ছিল। জগা আসছিল সেই পথ দিয়ে। গরু দুটোকে দেখে হঠাৎ তার কি খেয়াল হলো, হেট হেট করে তাদের তাড়িয়ে নিয়ে এসে দাঁড়ালো একেবারে খোঁয়ারের দরজায়। গরু ছাগলের মালিককেই জানি পয়সা দিয়ে খোঁয়ার থেকে গরু ছাগল ছাড়িয়ে নিয়ে যেতে হয়। গরু ছাগল ধরে এনে যে লোক খোঁয়ারে দিয়ে যায়, সেও যে কিছু রোজগার করে সে কথা আমার জানা ছিল না। পথের ধারে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে খোঁয়ার মুন্সি ভাবলে বুঝি আমি তাকে কিছু বলবো। আমার দিকে তাকিয়ে বললে, এসো না ভেতরে, ওখানে দাঁড়িয়ে কেন? জগার কথাটা বলবার জন্যে এগিয়ে গেলাম। বললাম, জগা বুঝি এমনি করে গরু ছাগল ধরে এনে খোঁয়ারে ঢুকিয়ে দেয়? খোঁয়ার মুন্সির বয়স বেশি নয়। চেহারা দেখলে মুসলমান বলে চিনতে দেরি হয় না। লোকটা হাসতে হাসতে বাইরে বেরিয়ে এলো। তারপর আমার হাত দুটো জড়িয়ে ধরে তার সেই ছোট ঘরখানের ভিতর টেনে নিয়ে গেল। টিনের একটি চেয়ার দেখিয়ে দিয়ে বলল, বসো।
পৃষ্ঠা 72। বসতে চাইছিলাম না, কিন্তু খোয়ার মুন্সির অনুরোধ এড়াতে পারলাম না, বসতে হলো। কাঠের একটা তক্তপোষের উপর শতরঞ্চি পাতা রয়েছে দেখলাম, তারই উপর সে নিজে বসল। বসেই একটি কাগজের ঠোঙায় কয়েকটি সাজা পান আমার দিকে বাড়িয়ে ধরে বললে, খাও। বললাম, খাই না। বিড়ি? বললাম, না। সিগারেট? না। খোয়ার মুন্সি এইবার একটি পান মুখে দিয়ে বিড়ি ধরিয়ে ভালো করে চেপে বসল। বসেই বললে, গরু ছাগল যারা নিয়ে আসে তাদের 2-1 পয়সা আমরা দিই। বললাম, জগাকে দেওয়া বোধহয় আপনার অন্যায় হলো। রাস্তার ধারে গরু দুটো ঘাস খাচ্ছিল, জগা ওদের সেইখান থেকে তাড়িয়ে নিয়ে এলো, আমি দেখলাম। গরু কোত্থেকে নিয়ে এলো মুন্সি কি তাও দেখবে? বলতে বলতে যে ছেলেটি বেরিয়ে এলো পাশের ঘর থেকে, তার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। ছেলেটি আমারই সঙ্গে পড়ে, আমারই সমবয়সী, সতীশ। ছোট এই ঘরটার ভেতরে যে আরেকটা অন্ধকার খুপড়ি আছে তা জানতাম না। সতীশকে যে এ অবস্থায় এখানে দেখব তাও আমি কল্পনা করতে পারিনি। বড়লোক এক উকিলের ছেলে সতীশ, আমাদের ক্লাসের একজন নাম করা ভালো ছেলে। জিজ্ঞাসা করলাম, ওখানে তুমি কি করছিলে? সতীশ অম্লান বদনে বলে বসল, বিড়ি টানছিলাম। পৃষ্ঠা 73। সতীশ যে বিড়ি খায় তাও জানতাম না। অবাক হয়ে আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সতীশ ভালো করে চেপে বসল খোয়ার মুন্সির পাশে। বললে, মুন্সি, ওকে একটা বিড়ি দাও না। মুন্সি বললে, দিয়েছিলাম, খেলে না। সতীশ বললে, খাও না, বেশ লাগবে। ভালো ছেলে হয়ে আর কতদিন থাকবে বাবা? ধেত, অমনি ধেত বলে ফেললে। যখনই খাবার ইচ্ছে হবে এইখানে চলে আসবে। এই ঘরে তোফা আরাম করে বসে বসে টানবে, কেউ দেখতে পাবে না, কেউ জানতেও পারবে না। বললাম, জানো তো আমার দাদামশাইকে? মুখে গন্ধ পেলে মেরে পিঠের চামড়া তুলে দেবে। সতীশ বললে, দাদামশাই তোমার মুখ শুঁকতে আসবে বুঝি? যা, কাছে যদি যেতেই হয় তো মুখটা চট করে ধুয়ে নেবে। বললাম, বিড়ি টানবার জন্যেই তুমি এইখানে আসো বুঝি? সতীশ চট করে 2 হাত বাড়িয়ে খোয়ার মুন্সিকে জড়িয়ে ধরে বললে, না, খোয়ার মুন্সি এই আলী সাহেব আমাদের বন্ধু। বুঝলাম খোয়ার মুন্সির নাম আলী সাহেব। আলী সাহেব বললে, বিড়ি সিগারেট নাই বা খেলে এখানে আসতে দোষ কি? এই দিক দিয়ে তো রোজই পেরিয়ে যাও দেখি, পঞ্চুলাটের বাড়ি যাও, মুসলমান বোর্ডিংয়ে যাও। বললাম, তাও জানো? আলী সাহেব বললে, সব জানি। সতীশ বললে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে আজ আমি একটা খুব ভালো সিগারেট খাইয়ে দিচ্ছি। পঞ্চুলাট আসুক। পঞ্চুলাট সিগারেট খায়? তাও জানতাম না। বললাম, পঞ্চু সিগারেট খায়? আসে এখানে? সতীশ বললে, হ্যাঁ, সবচেয়ে দামি যে সিগারেট সেই সিগারেট খায় ও, বিড়ি খায় না। বলে, বিড়ি যারা খায় তারা ছোট লোক। এই বলে হাসতে লাগলো তারা দুজনেই। আমি ভাবছি তখন পঞ্চুর কথা। হঠাৎ যদি আসে এখানে তো দেখা হয়ে যাবে, দেখা হলেই উঠবে বন্দুকের কথা। তার চেয়ে থাক সে তার বন্দুক নিয়ে, আমি চলি। উঠে দাঁড়াতেই সতীশ বলে উঠল, দাঁড়াও না, পঞ্চুলাট আসুক, তোমার নামে সিগারেট একটা আদায় করে না হয় আমরাই খাবো। তোমরাই খাও বলে সিগারেটের লোভ সম্বরণ করে আমি সেখান থেকে সত্যিই চলে এলাম। কিন্তু কি কুক্ষণেই যে সতীশ তার বিড়ি খাওয়ার কথাটা আমার কাছে বলে ফেলেছিল, সেদিন থেকে সে আমার পিছনে লেগে রইল। সিগারেট না হোক, একটা বিড়ি অন্তত সে আমাকে খাওয়াবেই। খাইয়েছিল শেষ পর্যন্ত। এই সতীশই আমার ধূমপানের দীক্ষাগুরু। শিউলি ফুলের কড়া গন্ধের সঙ্গে আমার এই ধূমপানের স্মৃতি জড়িয়ে আছে। হঠাৎ যদি কোনোদিন শিউলি ফুলের গন্ধ আমার নাকে আসে, তৎক্ষণাৎ আমার মন চলে যায় সেই অতীত দিনে। স্পষ্ট পরিষ্কার একটি ছবি ভেসে ওঠে চোখের সম্মুখে। স্কুলের টিফিনের ঘন্টা পড়েছে। সতীশ আর আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। সুমুখে পুরনো জেলখানার বড় বড় ভাঙা ভাঙা ইটের প্রাচীর, কোনোটা বা একেবারে ভেঙে পড়েছে, কোনোটা বা এখনো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে ছোট ছোট আগাছার জঙ্গল। তারই ভেতর দিয়ে একটুখানি, পৃষ্ঠা 75, এগিয়ে সিমেন্ট বাঁধানো পরিষ্কার একটা চত্বরের উপর গিয়ে আমরা বসেছি। দুজনে ধরিয়েছি 2টি সিগারেট। কাছাকাছি একটি ফাঁকা জায়গায় ছোট একটি শিউলি গাছে অজস্র শিউলি ফুল ফুটেছে। টুপ টুপ করে 1-2টি ফুল
অনবরত খসে খসে পড়ছে গাছের তলায়। এখন আর সে ভাঙা ভাঙা বড় বড় প্রাচীরও নেই, সে শিউলি গাছও নেই। সব কিছু নিশ্চিহ্ন হয়ে গিয়ে ইমারতে অট্টালিকায় জায়গাটা ভরে গেছে। শুধু আমার মনে আছে তার অবিস্মরণীয় স্মৃতি, দুর্গের মতো বড় বড় প্রাচীর ঘেরা সেই পুরনো জেলখানার ধ্বংসাবশেষ, আর শিউলি ফুলের গন্ধে ভরা মনোরম সেই নির্জন জায়গাটুকু। খোয়ার মুন্সি আলী সাহেবের আস্তানা ছেড়ে বাড়ি ফিরেই নজরুলের কথা বেশি করে মনে পড়ল। ছিনু বলেছে আমি যেন আর নজরুলের কাছে না যাই। আমিও বলেছি যাব না। আমি না গেলে জানি নজরুল আসবে আমার কাছে। আমি কিন্তু যাব না করেও তার পরের দিন বেরিয়ে পড়লাম নজরুলের সন্ধানে। কুমারের সম্মুখ দিয়ে যেতে হবে। কান কাটা জগার গরু তাড়ানোর ব্যাপার নিয়ে সদ্য পরিচিত আলী সাহেব যদি ডাকে। আমাদের চেয়ে বছর দশকের বড় এই মানুষটির সঙ্গে সতীশের এত ঘনিষ্ঠতা হলো কেমন করে? শুধুই কি বিড়ি সিগারেট টানবার সুবিধা হবে বলে, না আর কিছু? এমনি সব নানান কথা ভাবতে ভাবতে চলেছি। না যদি কেউ ডাকে তো এগিয়ে চলে যাব, কিন্তু এগিয়ে যাওয়া আমার হলো না। ডাক শুনে থমকে থামলাম। চেয়ে দেখি ছোট সেই ঘরখানির ভিতর থেকে সতীশ ডাকছে। ঘরে গিয়ে বসতে হলো। জিজ্ঞাসা করলাম, তোমার আলী সাহেব কোথায়? পৃষ্ঠা ৭৬। ছোট একটি জানলার পথে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিলে। দেখলাম খোয়ারের ভেতর অনেকগুলো গরু ছাগলের মাঝখানে দাঁড়িয়ে কার সঙ্গে যেন সে বেশ জোরে জোরে কথা বলছে। সতীশ বললে, ঝগড়া করছে ছোট ভাইয়ের সঙ্গে। ওরকম ওদের রোজই হয়, এসো। এই বলে সে আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। অর্থাৎ এসো ওই ছোট ঘরটায়। কিসের জন্য তা তো জানো। আমিও যাব না, সেও ছাড়বে না। শেষে আমারই হলো পরাজয়। সেই ঘরটার ভেতর আমাকে টেনে নিয়ে গিয়ে সতীশ তার ফতুয়ার পকেট থেকে দুটি সিগারেট বের করলে। একটি আমার হাতে দিলে, আর একটি নিজে নিয়ে বললে, তোমার জন্য কিনেছি। সিগারেট তুমি আমাকে খাওয়াবি? সতীশ বললে, হ্যাঁ খাওয়াবই। দেশলাই দিয়ে সিগারেটটি ধরিয়ে সতীশ পরমানন্দে ধোঁয়া বের করতে লাগলে। কিন্তু আমার হলো মুশকিল, আমাকেও ধরাতে হলো। টেনে টেনে বার কতক ধোঁয়া ছেড়েই সিগারেটটা নিভিয়ে দিলাম দূরের বাইরে ফেলে। ভালো লাগলো না। বললাম, কি সুখে যে তোমরা এসব খাও কে জানে। সতীশ বললে, এমনি রোজ এক আধবার করে টানলেই অভ্যেস হয়ে যাবে, তখন বুঝতে পারবে কি সুখ। এদিকে তখন আলী সাহেব আর তার ভাই এসে ঘরে ঢুকেছে। গোলমাল তখনও তাদের থামেনি। তাদের কথা বলবার সে এক বিচিত্র ভাষা, না হিন্দি না বাংলা। তাড়াতাড়ি কথা যখন বলে শুনতে বেশ লাগে, কিন্তু বুঝতে পারি না সহজে। সতীশকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝতে পারো ওদের ভাষা? পৃষ্ঠা ৭৭। সতীশ বললে, সব বুঝতে পারি। আলী সাহেবের ভাই কি বলছে জানো? বলছে, প্রায়ই দেখি তুমি হিসেবে গোলমাল করো, এবার যদি করো তো তোমাকে আর আমি এখানে বসতে দেব না, আমি বসবো। আলী সাহেব বলছে, ওটা আমি ভুল করে লিখেছিলাম, কাটতে ভুলে গেছি। অন্ধকার ঘরটায় বসে থাকতে ভালো লাগছিল না। সতীশকে বললাম, চলো বেরোই এখান থেকে। সতীশের সিগারেট তখনও শেষ হয়নি। আমার একটা হাত সে চেপে ধরলে। বললে, দাঁড়াও, এটা শেষ করে নিই। আলী সাহেবের ভাইটা চলে যাক। কাঠের ক্যাশ বাক্সটি উজাড় করে টাকা পয়সা যা ছিল ঢেলে নিয়ে আলী সাহেবের ভাই চলে গেল। সতীশের সিগারেটটা তখন শেষ হয়েছে। আমাকে দেখে আলী সাহেব হেসে জিজ্ঞাসা করলে, কখন এলে? আমি বললাম, তুমি তখন ভাইয়ের সঙ্গে ঝগড়া করছিল। আলী সাহেব বললে, ওটা অমনি। সতীশ জিজ্ঞাসা করলে, আজ আবার হিসেবের ভুল হলো নাকি? আলী সাহেব হাসতে হাসতে বললে, দুটো একটা ওরকম হয়। নাও বিড়ি খাও। এইমাত্র খেলাম, বলে সতীশ তার খাতাটা তুলে নিলে। বললে, ভাই তোমার ভুল ধরলে কেমন করে দেখি? খাতার পাতার একদিকে লেখা থাকে গরু ছাগল যে কটা জমা হলো তার হিসেব, আর একদিকে থাকে কার জন্য কত পয়সা পাওয়া গেল তার হিসেব। সতীশ সেটা দেখেই বলে উঠল, এই তো হাতে নাতে ধরা পড়বার ব্যবস্থা করে রেখেছো এখানে। কান কাটা জগা যে গরু দুটো দিয়ে গেল সেটা তুমি কেটে ফেললেই পারতে। পৃষ্ঠা ৭৮। আলী সাহেব খাতাটা কেড়ে নিল সতীশের হাত থেকে। বললে, কাটতে ভুলে গেছি, দাও। ব্যাপারটা ভালো বুঝতে পারছিলাম না।
সতীশকে জিজ্ঞাসা করতেই সে আমাকে বুঝিয়ে দিলে। বললে, জগা যে গরু দুটো দিয়ে গিয়েছিল সে দুটো আজ ছাড়াতে এসেছিল বদি ময়রা। আলী সাহেব তার কাছ থেকে একটি পয়সাও নিলে না, এমনি ছেড়ে দিলে। জিজ্ঞাসা করলাম, কেন? সতীশ বললে, তুমিই তো বললে গরু দুটো জগা রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে, কারো কোনো ক্ষতি করেনি ওরা। বললাম, তবে যে কাল বললে আমাদের ওসব দেখবার দরকার নেই। কথাটা বলেছিল আলী সাহেব, আমিও বলেছিলাম তাকে শুনিয়েই। তাকিয়ে দেখি সে তখন মুখ টিপে টিপে হাসছে। সতীশ বললে, দেখছো কি, ও লোকটা অমনি। লোকটির সত্যকার পরিচয় তখনও আমি পাইনি। ভেবেছিলাম আমাদের চেয়ে বয়সে বড় এই অশিক্ষিত মুসলমানের ভেতর আমাদের বয়সী স্কুলের ছেলেরা এমন কি দেখেছে যার জন্য সবাই এখানে এসে জড়ো হয়। শুধু যে লুকিয়ে লুকিয়ে পান বিড়ি খাবার জন্য আসে না, সে কথা পরে বুঝেছিলাম। পরিচয় ক্রমশ আমাদের ঘনিষ্ঠ হয়েছিল। দেখেছিলাম সত্যাশ্রয়ী, দৃঢ়চেতা, অথচ বিনয় নম্র সদানন্দ একটি সত্যিকার মানুষ। দেখেছি গরিব মানুষ হাত জোর করে এসে দাঁড়িয়েছে, বলেছে, গাইটা আপনার খোঁয়ারে এসেছে মিয়া সাহেব, ওকে ছাড়িয়ে নিয়ে যাবার পয়সাটা জোগাড় করে উঠতে পারলাম না আজ, কাল আমি ওকে নিয়ে যাব। আলী সাহেব জিজ্ঞাসা করেছে, তাহলে আজ তুমি এসেছো কি জন্যে? লোকটি বলেছে, শুনেছি এখানে নাকি গরুগুলোর সেবা যত্ন হয় না, তাই বলতে এসেছি যেন 2 আঁটি খড় আর 1 বালতি জল ওকে দেওয়া হয়। পৃষ্ঠা 79। আলী সাহেব বলেছে, বয়ে গেছে আমার সেবা যত্ন করতে, তুমি নিয়ে যাও তোমার গাই। এই বলে সে খোঁয়ারের তালা খুলে দিয়েছে। লোকটি বলেছে, কিন্তু পয়সা? পয়সা কে চাইছে তোমার কাছ থেকে? গাইটা নিয়ে তাড়াতাড়ি পালাও, নইলে আমার ভাই এক্ষুনি এসে পড়বে। নজরুলের কাছে যাব বলে বেরিয়েছিলাম। সতীশ না আটকালে হয়তো এতক্ষণ চলেই যেতাম। হঠাৎ নজরে পড়ল ছিনু আসছে। বেরিয়ে পড়লাম খোঁয়ার থেকে। ছিনুকে কিছু জিজ্ঞাসা করার আগেই ছিনু বললে, বন্ধু তোমার বাড়ি চলে গেছে। চুরুলিয়া গেছে? ছিনু বললে, হ্যাঁ, তার ভাই এসেছিল, মায়ের অসুখ, অনেকদিন যায়নি, তাই গেল একবার। ছিনুর সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফিরে এলাম। ভাবলাম নজরুল গেছে চুরুলিয়া, এই সময় আমিও একবার অন্ডাল থেকে ফিরে আসি। এখান থেকে মাইল 10 দূরে অন্ডাল গ্রাম, আমার মামার বাড়ি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরেও যাওয়া যায়, আবার ট্রেনে চড়েও যাওয়া যায়। ট্রেনে তখন ভাড়া ছিল মাত্র 4 পয়সা। পরের দিন রবিবার, সকালের ট্রেনে চলে গেলাম অন্ডাল। ভেবেছিলাম সোমবার এসে স্কুল করব, কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পর শীত শীত করতে লাগলো। রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল, রীতিমতো জ্বর। দিদিমাকে বলবার উপায় নেই, হইচই কাণ্ড বাঁধিয়ে দেবে। চাপাচুপি দিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে দিলাম। ভেবেছিলাম সকালে উঠে কাউকে কিছু না বলেই পালাবো। পৃষ্ঠা 80। কিন্তু পালাবো কি? উঠতেই পারলাম না বিছানা ছেড়ে। জানাজানি হয়ে গেল। বুড়ো অনন্ত কবরেজ দেখতে এলো। হাত দেখলে, পেট দেখলে, চোখ দেখলে, দেখে শুনে বলে গেল, বেয়ারা জ্বর, দিন কতক ভোগাবে। সত্যিই ভোগালে। যত না ভুগলাম জ্বরে, তার চেয়ে বেশি ভুগলাম মনের উদ্বেগে। নজরুল তার বাড়ি থেকে ফিরেই দেখবে আমি আর যাই না তার কাছে। কেন যাই না কিছুই জানবে না, কিছুই শুনবে না। হয়তো সে আসবে আমাদের বাড়িতে, হয়তো শুনবে আমি অন্ডাল এসেছি, কিংবা হয়তো ভালো করে কেউ তার সঙ্গে কথাই বলবে না। ভাত খেলাম 5-6 দিন পরে। ভাবলাম এবার চলে যাব রানীগঞ্জে, কিন্তু যেতে দিলেই না। আরও 2 দিন থেকে যা। থেকে গেলাম। একমাত্র সান্ত্বনা, ছিনু খুশি হবে। নজরুলকে একখানা চিঠি লিখবো ভাবছিলাম, তাও লিখলাম না। রানীগঞ্জে ফিরে গেলাম 10-12 দিন পরে। যেদিন গেলাম সেই দিনই বিকেলে যাচ্ছিলাম নজরুলের কাছে। খোয়ার মুন্সির ঘরে বসেছিল সতীশ। আমাকে দেখেই ছুটে বেরিয়ে এলো। মনে হলো যেন আমারই জন্য অপেক্ষা করছিল সে। বললাম, আমার ভাই একটু বিশেষ দরকার আছে, এখন ছাড়ো। সতীশ বললে, এদিকে তুমি কি দরকারে আসো তা জানি, যাচ্ছ নজরুল ইসলামের কাছে, একটু পরেই না হয় যেও। এই বলে সতীশ আমাকে একরকম জোর করে টেনে নিয়ে গেল খোঁয়ারের সেই ঘরটার ভিতর। আলী সাহেব বসে বসে হাসছে। বললে, আজকাল কবরখানা হয়ে ঘুরে ঘুরে যাও বোধ হয়। কোথায়? পৃষ্ঠা 81।
দুঃখু মিয়ার কাছে। আমি কিছু বলবার আগেই জবাব দিল সতীশ। বললে, আজকাল স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি বললাম, ছিলাম না আমি এখানে, অন্ডাল গিয়ে জ্বরে পড়েছিলাম। সতীশ বললে, যাক, আর মিছে কথাটা নাইবা বললে। নাও বিড়ি খাও। তার হাতটা সরিয়ে দিয়ে বললাম, না, বিড়ি আমি খেতে চাইনি সেদিন। সতীশ বললে, সিগারেট খাবে? গাঁজা? খুব রাগ হলো সতীশের ওপর। বললাম, কি যা তা বলছো? সত্যি বলছি, আমার ভালো লাগে না খেতে। সতীশ বললে, তোমরা গাঁজা খাচ্ছ লুকিয়ে লুকিয়ে, আর একটা বিড়ি খেতেই যত দোষ। বললাম, এসব কি বলছো তুমি সতীশ? সতীশ বললে, ঠিকই বলছি, তোমরা মানে তুমি আর নজরুল গাঁজা খাও। এই কথার পর অন্য কেউ হলে তক্ষুনি ঝগড়া হয়ে যেত, কিন্তু আমার স্বভাবটাই অন্যরকম। কারো সঙ্গে ঝগড়া বিবাদ করতে ইচ্ছে করে না। উঠে দাঁড়ালাম, এখান থেকে চলে যাওয়াই ভালো। আলী সাহেব বললে, রাগ করেছো ভাই? বললাম, দেখো, আমি যদি বা সতীশের পাল্লায় পড়ে বিড়ি সিগারেট দু একটা টেনেছি, নজরুল কোনোদিন ছোঁয়নি ওসব। আর সতীশ বলছে আমরা গাঁজা টানি। সতীশ বললে, গাঁজা না টানলে ওই রকম কবিতা লিখতে পারে কেউ? বললাম, কবিতা লিখলেই গাঁজা টানতে হবে? সতীশ বললে, নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। পৃষ্ঠা 82। আমাদের বাড়ির সামনে গাঁজার দোকান, আমি দেখেছি নজরুলকে গাঁজা কিনতে। আচ্ছা, এইবার হাতে নাতে একদিন ধরে দেব, তাহলে হবে তো? সেই ভালো বলেই ছুটে বেরিয়ে পড়লাম সেখান থেকে। সতীশ আটকাতে পারলে না। নজরুলের সঙ্গে দেখা হতেই বলে উঠল, বেশ ছেলে বাবা, ছিনু কি বলেছে না বলেছে, আর অমনি রাগ হয়ে গেল। ছিনু, ছিনু। বাইরে থেকেই ছিনুর জবাব এলো, শুনেছি শুনেছি। 2 কাপ চা হাতে নিয়ে ছিনু ঢুকলো হাসতে হাসতে। বললে, তোমার জন্য বকুনি খেয়ে খেয়ে মরছিলাম বাবা, তুমি এসে গেছো, বাঁচলাম। নাও চা খাও। ছিনুকে জিজ্ঞাসা করলাম, তুমি বকুনি খাচ্ছিলে কেন? তোমাকে আসতে বারণ করেছিলাম যে। বললাম, তাও তুমি বলেছ নজরুলকে? বলবো না? মরছিল যে তোমার জন্য হন্যে হয়ে ঘুরে ঘুরে। আমাকে বলছিল, তুই একবার যা রায় সাহেবের বাড়ি, আমাকে দেখলে চাকরগুলো ভালো করে কথা বলে না, মুখ ঘুরিয়ে চলে যায়। তুমি অন্ডাল গিয়েছিলে মিয়া সাহেব? বললাম, হ্যাঁ, সেইখানে গিয়ে জ্বরে পড়েছিলাম। ছিল বললে, ওই শোনো, আর দুঃখু মিয়া আমাকে বলে কি না আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। কাজ কি বাবা? আমি আর তোমাদের কথায় থাকলেই তো। ছিনু গজগজ করতে করতে চলে গেল। নজরুল তার বালিশের তলা থেকে খাতাটা টেনে বের করলে। বললে, 2টো বড় বড় কবিতা শেষ করেছি, শোনো। একটা রাজার গড়, একটা রানীর গড়। 2টি কবিতাই শুনলাম। পৃষ্ঠা 83। শুনে বলেছিলাম, তুমি আর গদ্য লিখবে না, এখন থেকে কবিতাই লিখবে। ছিনু যে ঘাপটি মেরে কোথায় দাঁড়িয়েছিল বুঝতে পারিনি। তার সেই হুঁকোটি হাতে নিয়ে কলকেই ফু দিতে দিতে এসে দাঁড়ালো। বললে, সাধে কি তোমাকে আসতে বারণ করি মিয়া সাহেব? ওই মন্তরটি দিলে তো ওর কানে, আবার বললে তো লিখতে। নজরুল বলে উঠল, ছিনু, তুই না বলেছিলি আর বলবি না? ছিনু চুপ করে গেল। তার সেই অসহায় অবস্থাটা আমি লক্ষ্য করেছিলাম। সে মুখ আমি আজও ভুলতে পারিনি। কলকেটি হুঁকোর মাথায় বসিয়ে ধীরে ধীরে টানতে টানতে বলেছিল, হ্যাঁ বলেছিলাম। ব্যাস, আর কিছু সে বলতে পারেনি। নিচের দিকে মুখ করে উবু হয়ে বসেছিল মেঝের উপর, হুঁকোটা পর্যন্ত টানতে পারছিল না। নজরুল উঠে দাঁড়ালো, আমাকে তুলে দিয়ে বললে, চলো একটু ঘুরে আসি। আমিও তাই চাইছিলাম। সতীশের কথাটা তাকে না বলে আমি স্বস্তি পাচ্ছিলাম না। ঘর থেকে বেরুচ্ছি, শুনলাম ছিনু বলছে, আমার আবার কথা কেই বা রাখে আর কেই বা শোনে। বোর্ডিং থেকে বেরিয়েই সতীশের কথাটা নজরুলকে বলেছিলাম। কথাটা নজরুল হেসেই উড়িয়ে দিয়েছিল। হো হো করে হেসে বলেছিল, ঠিকই বলেছে সতীশ, গাঁজা আমি খাই, খেতে ধরেছি। বিশ্বাস করতে পারিনি। বলেছিলাম, ধেৎ, খোয়ারির সুমুখ দিয়ে যাবার রাস্তা, কিন্তু ইচ্ছে করেই সে পথটা ছেড়ে দিলাম। ডান দিকে ঘুরে গয়লাপাড়ার সরু গলির ভেতর ঢুকে পড়লাম। এদো গলির গোলক ধাঁধায় ঘুরে ঘুরে বড় রাস্তা ধরলাম খাঁড়শুলির মোড়ে। পৃষ্ঠা 84। বাঁদিকে সতীশের বাড়ি। যদিও জানি সে তখনও খোঁয়ারে বসে আছে, তবু তাদের বাড়ির পাশ দিয়ে যেতে মন চাইছিল না। নজরুল কিন্তু থমকে থামল।
পকেট থেকে 2 আনা পয়সা বের করে পাশেই গাঁজার দোকানে ঢুকে পড়ল। পথের ধারে আমি দাঁড়িয়ে রইলাম হাঁ করে। গাঁজার মোড়কটি হাতে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে এলো নজরুল। বললে, দেখলে? দেখলাম। মুখ দিয়ে আমার কথা সরছিল না। খানিকটা পথ চুপচাপ গিয়ে বললাম, তাহলে সতীশ যা বললে সত্যি? নজরুল বললে, সত্যি। তখনও কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। হাসি রহস্য করতে করতে পথ চলতে লাগলাম। সন্ধ্যার অন্ধকার নেমে এলো চারিদিকে। শহর ছাড়িয়ে তখন আমরা চলেছি একটা ডাঙার উপর দিয়ে। বাঁদিকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দেখা যাচ্ছে, ডান দিকে ধানের ক্ষেত। বললাম, এবার ফিরি চলো, রাত হয়ে গেল। নজরুল বললে, আর একটু, ওই যে গাছের তলায় একটা আলো দেখা যাচ্ছে, ওইখানে যাব। দেখলাম অনেক দিনের পুরনো একটা বটগাছের তলায় মোটা মোটা কাঠের ধুনি জ্বালিয়ে জটা জুটোধারী একজন সন্ন্যাসী বসে আছেন, আর তার এক ভক্ত চেলা বসে বসে তাঁর পা টিপছে। নজরুল তার পকেট থেকে গাঁজার প্যাকেটটি বের করে সন্ন্যাসীর পায়ের কাছে নামিয়ে দিয়ে প্রণাম করলে। এতক্ষণে বুঝলাম তার গাঁজার রহস্য। মন থেকে একটা গুরুভার বোঝা নেমে গেল। নজরুল চোখ টিপে আমার হাতে একটা চিমটি কেটে ইশারায় কি যে পৃষ্ঠা 85 বললে ঠিক বুঝতে পারলাম না। হাঁ করে তাকিয়েছিলাম সন্ন্যাসীর দিকে। সন্ন্যাসী চোখ পিটপিট করে এক একবার তাকাচ্ছেন, আবার চোখ বুঝছেন। নজরুল চট করে এক সময় আমার কানে কানে বললে, প্রণাম করো। প্রণাম তো করব, কিন্তু আমার সে প্রণাম দেখবে কে? প্রভুর তো চোখ বন্ধ। প্রণাম একটা করলাম শেষ পর্যন্ত। চোখ না হয় বন্ধ, কিন্তু কান বন্ধ নয় জেনে নজরুল হাত জোর করে বললে, আমার ব্যাপারটা কি হবে বাবা? কখন বলবেন? বাবা শুনেছেন নিশ্চয়, কিন্তু বাবা নির্বিকার। বাবা বাবা বলে ডেকে ডেকে নজরুল হয়রান হয়ে গেল। বাবা চোখ আর খোলেন না কিছুতেই। আগে যদি বা এক আধবার চোখ পিটপিট করছিলেন, এখন আবার তাও করছেন না। অন্ধকার রাস্তা, আমাদের ফিরে যেতে হবে অতটা পথ। নজরুলকে চুপি চুপি বললাম, কাল না হয় সকাল সকাল আসা যাবে, আজ চলো আমরা চলে যাই। নজরুল বোধ করি শেষ চেষ্টা করলে, আবার ডাকলে, বাবা। নজরুলের ভাগ্য বুঝি হঠাৎ প্রসন্ন হলো। বাবা নড়ে চড়ে বসলেন, চোখ চেয়ে একবার তাকালেন আমাদের দিকে, কিন্তু সে মুহূর্তের জন্য। তক্ষুনি সে লাল লাল ছোট ছোট চোখ দুটি আবার বন্ধ হয়ে গেল। ধরা ধরা গলায় বললেন, বাবুলাম, ছিলুম বানাও। বাবুলাল বোধ করে চেলাটির নাম। বাবুলাল পা ছেড়ে দিয়ে নজরুলের দেওয়া গাঁজার মোড়কটি তুলে নিয়ে তার কাজ আরম্ভ করলে। নজরুল আর কত ডাকবে? আমাকে বললে, আর একটু দেখি। ওদিকে বাবুলাল তার কাজ শেষ করে কলকের ওপর ধুনি থেকে বেছে বেছে কয়েকটি আগুনের টুকরো নিয়ে চিৎকার করে বলে উঠল, বোম শঙ্কর। পৃষ্ঠা 86। বাবাকে এবার আর ডাকবার প্রয়োজন হলো না। হাত বাড়িয়ে কলকেটি নিয়ে বাবা প্রাণপণে বার কতক টানলেন। তারপর কলকেটি আবার বাবুলালের হাতে ফেরত দিয়ে নজরুলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, নেহি নেহি বেটা, ও বিলকুল ঝুট হ্যায়, উহা কুছ নেহি হ্যায়। নজরুল তার প্রশ্নের জবাব পেয়ে গেছে বলে মনে হলো, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। কি তার প্রশ্ন জানি না, এখানে জিজ্ঞাসা করাও যায় না। নজরুল এবার উঠবার জন্য প্রস্তুত। আমার গায়ে ঠেলা দিয়ে ইশারা করলে। আমি উঠতে চাইলাম না। নজরুলকে বললাম, দেখো। গাঁজার কলকেটি তখন বাবুলালের হাতে। সে তখন তার গুরুজির প্রসাদ পাচ্ছে। ধূমপান অনেক দেখেছি, কিন্তু সেরকম ধূমপান আমি কখনো দেখিনি। সেরকমটি দেখবার সৌভাগ্য আমার আজও হলো না। কি নিষ্ঠা, কি ভক্তি! সবার আগে কলকেটি দুহাত দিয়ে চেপে ধরে চোখ দুটি বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তারপর কলকেটি কপালে ঠেকিয়ে মারলে টান। সে কি টান! ইঞ্জিনের একটানা হুইসেলের মতো একরকম শব্দ হলো। গলার রগ আর শিরাগুলো ফুলে মোটা হয়ে উঠল। সারা মুখখানা হলো সিঁদুরের মতো লাল। রোগা খিটখিটে লম্বা মানুষটি টানের সঙ্গে সঙ্গে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে খানিকটা উঁচু হলো। তারপর দম ফুরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুন যেমন করে চুপসে যায়, তেমন করে থপাস করে বসে পড়ল। বাবুলালের ধূম্র সেবনের সে কি অপরূপ ভঙ্গি! তারপর তাড়িয়ে তাড়িয়ে ধূম্র ভক্ষণ। ঠোঁটে আর জিভে একরকম শব্দ করে
ওঁত করে কি যেন গেলে, আবার শব্দ করে, আবার গেলে। পৃষ্ঠা 87। মুগ্ধ দৃষ্টিতে এই অপরূপ লীলা দেখছি, উঠতে পারছি না কিছুতেই। আর চাপা হাসিতে আমারও সর্বাঙ্গ তখন কেঁপে কেঁপে উঠছে। হাসি চাপতে গিয়ে নজরুল একটা বিশ্রে কাণ্ড করে বসল। মুখে হাত দিয়ে খুক খুক করে একরকম শব্দ করতে করতে সেখান থেকে উঠে পালাচ্ছে। একেবারে হুমড়ি খেয়ে গিয়ে পড়ল একটি মেয়ের গায়ের উপর। মেয়েটি আসছিল সন্ন্যাসীর কাছে, তার সঙ্গে আসছিল লণ্ঠন হাতে নিয়ে একজন লোক। লোকটা হৈ হৈ করে চিৎকার করে উঠল। ওদিকে বাবার তখন যোগনিদ্রা ভঙ্গ হয়ে গেছে, হুঙ্কার করছেন, কেয়া হুয়া। আসল ব্যাপারটা বুঝতে পারছি আমি, আর বুঝতে পারছে আমাদের বাবুলাল। কি আর করি, উঠে দাঁড়ালাম। ভেবেছিলাম ভদ্রমহিলা নজরুলকে কিছু বলবে, কিন্তু বলা দূরে থাক। নজরুলের মুখের দিকে তাকিয়েই বলে উঠল, কে রে দুখু, তুই এখানে কি করছিস? নজরুল লজ্জায় এতক্ষণ মুখ তুলে তাকাতে পর্যন্ত পারেনি। এতক্ষণ পরে মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললে, হ্যাঁ আমি এখানে এই বাবার কাছে। মেয়েটি বললে, যাস একদিন আমাদের বাড়ি। বাড়ি চিনিস না? অর্জুনপটির কুয়োটার কাছেই, ওই তো শৈল জানে। আরে আমাকেও চেনে দেখছি। আমি কিন্তু তাকে চিনতে পারিনি। আমি হাঁ করে মেয়েটির মুখের দিকে চেয়েছিলাম। কিরে, আমাকে চিনতে পারছিস না? আমি যতীনের দিদি। পৃষ্ঠা 88। যতীন আমার সহপাঠী, অন্তরঙ্গ বন্ধু, জাতে খ্রিস্টান। তার দিদি এসেছে এই সাধুর কাছে, যাব বলে সেখান থেকে চলে এলাম। পথে আস্তে আস্তে নজরুলকে জিজ্ঞাসা করলাম, যতীনের দিদি তোমাকে চিনলে কেমন করে? নজরুল প্রথমে বলতে চাইছিল না, বললে সে অনেক কথা। আমি তাকে ছাড়লাম না কিছুতেই। বললাম, হোক না অনেক কথা, রাস্তাও তো অনেকখানি, অনেক কথাও শেষ হয়ে যাবে যেতে যেতে। কথা কিন্তু অনেক মোটেই নয়। নজরুল বললে, তুমি জানো কিছুদিন আমি কাজ করেছিলাম। কি কাজ? নজরুল বললে, ছোট কাজ, বাবুর্চির কাজ, খানসামার কাজ। বললাম, জানি। নজরুল বললে, এক গার্ড সাহেবের কাছে কাজ করতাম জানো? জানি। এই মেয়েটি সেই গার্ড সাহেবের স্ত্রী। চুপ করে কি যেন ভাবছিলাম। নজরুল বললে, এখন বুঝলে তো কেমন করে এই মেয়েটি আমাকে চিনলে? বুঝলাম। তবে যে বলেছিলে অনেক কথা। নজরুল চুপ করে রইল। বুঝলাম কথাটা সামান্যই, কিন্তু সেই সামান্য কথা নজরুলের কাছে আজ অসামান্য হয়ে উঠেছে। ভাবছিলাম, যতীনের দিদি খ্রিস্টান, হিন্দু সন্ন্যাসীর কাছে সে গেল কিসের জন্যে? নজরুলও বলতে পারলে না। এই শ্রুতিগ্রন্থটি দৃষ্টিহীন এবং কালি লেখা পড়তে অসমর্থ মানুষদের জন্য সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে রেকর্ড করা হয়েছে। এর কোনো বাণিজ্যিক ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।